বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। তো পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের এটা কিন্তু আমার চতুর্থ ভিডিও। যদি 1 থেকে 4 নম্বর ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। পরিপাক গ্রন্থি ও পরিপাক গ্রন্থির কাজ। তো পরিপাক গ্রন্থি কি এবং পরিপাক গ্রন্থির কাজগুলো কি এখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানব। তো পরিপাক নালীর যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে পরিপাক গ্রন্থি বলা হয়। তাহলে পরিপাক গ্রন্থি কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের ভালো করে শিখে নিতে হবে। তোমার আগেই জেনেছো লালা গ্রন্থি, যকৃত ও অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। এটা কিন্তু আমরা জানি যে এই তিনটা পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়, লালায় এনজাইম ও পানি থাকে। তাহলে লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয় এবং লালায় কি থাকে? পানি ও এনজাইম। পানি খাদ্যকে নরম করে এবং লালার এনজাইম হলো টায়ালিন। যদিও আসে লালার এনজাইম কি? লালার এনজাইম হলো টায়ালিন। তাহলে লালা নিয়ে আমাদের প্রথম দিকে অনেক আলোচনা আছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখছি। তো এখানে জাস্ট এটুকু ছিল। যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। তুমি যদি একটু খেয়াল করো চিত্রে, তাহলে দেখো সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু হবে যকৃত। কোনটা যকৃত? এই যে এই অংশটুকু কিন্তু যকৃত, এই যে এই কালো অংশটুকু। তাহলে এই যকৃতই কিন্তু দেহের পরিপাক গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি। তারপর দেখো অগ্ন্যাশয়। তো আমরা পরে দেখি যকৃতের কি কথা বলা আছে। তো সবচেয়ে বড় গ্রন্থি যকৃত থেকে পিত্তরস তৈরি হয়। তাহলে যকৃত থেকে কি তৈরি হয়? পিত্তরস। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। আমরা যেটাকে বলি পিত্ত, মাছের পিত্ত, মাংসের বা গরুর যে কোনো কিছুর পিত্ত গলে গেলে কিন্তু ওই অংশটুকু তিতা লাগে। মাছের পিত্ত গলে গেলে কিন্তু মাছ তিতা হয়ে যায়, সেটা আমরা সহজে খাইতে পারি না। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিউডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। আমরা কিন্তু এটা দেখছি যে পিত্তথলি থেকে পিত্তরসটা কোথায় মিশে। এই যে এইখানে তোমার ছোট একটা করে পিত্তথলি থাকে। কি করে? এই যকৃত পিত্তরস তৈরি করে। এই পিত্তরসটা পিত্তথলিতে এসে জমা হয়। পিত্তথলি থেকে একটা নলিকার মাধ্যমে কিন্তু এটা কোথায় এসে মিশ্রিত হয় খাদ্যের সাথে? ডিউডেনামে আসে। মূলত মিশ্রিত হয় ক্ষুদ্রান্তে, আর ক্ষুদ্রান্তের প্রথম অংশকে যেহেতু ডিউডেনাম বলা হয়, এটা ডিউডেনামে এসে মিশ্রিত হয়। পিত্তরস স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। তাহলে পিত্তরস কি করে? স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যগুলো পিত্তরস হজম করে। তো এরপর দেখো অগ্ন্যাশয়। বেশ কয়েকটি এনজাইম অগ্ন্যাশয়ে তৈরি হয়। অনেকগুলো এনজাইম কিন্তু অগ্ন্যাশয়ে তৈরি হয়। এদের মধ্যে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেজ অন্যতম। তো এরা ডিউডেনামে এসে খাদ্যের সঙ্গে মেশে। তোমরা দেখবা যে অগ্ন্যাশয় আমরা কিন্তু ফেরফা বলি অনেক সময় অগ্ন্যাশয়কে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজম করে, আর লাইপেজ হলো স্নেহ জাতীয় খাদ্য হজম করে। অ্যামাইলেজ কিন্তু শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে অগ্ন্যাশয় থেকে কি ধরনের মানে এনজাইমগুলো নিঃসৃত হয় এবং কোন এনজাইম কি ধরনের কাজ করে। এটা কিন্তু মনে রাখবা, পরীক্ষাতে কিন্তু আসে নৈর্বৃত্তিকে বা সৃজনশীলে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে। তাহলে যে আমাদের পাকস্থলী অর্থাৎ খাদ্য যেখানে সাময়িক সময়ের জন্য জমা হয়, মানে তোমার খাদ্যনালী থেকে অন্ননালী থেকে খাদ্যটা যখন পাকস্থলীতে এসে জমা হয় তখন কিন্তু খাদ্যটা ওইখানে কিছু সময় থাকে। আর গ্যাস্ট্রিক গ্রন্থিটা থাকে কিন্তু পাকস্থলীর প্রাচীরে। এই গ্রন্থি নিঃসৃত রসের নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস বা পাচক রস। তাহলে গ্যাস্ট্রিক রস বা পাচক রস কি? তাহলে কি পাকস্থলীর প্রাচীরের থেকে থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। এই রসগুলোকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস বলা হয়। গ্যাস্ট্রিক রস বা পাচক রসটা মূলত হইতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এখান থেকে অ্যাসিডটাই বেশি নিঃসৃত হয়, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আন্ত্রিক রস, ক্ষুদ্রান্তের প্রাচীরে বিলাসে প্রচুর আন্ত্রিক গ্রন্থি থাকে। ক্ষুদ্রান্তের প্রাচীরে চিকন যে এটা আছে, তো এই গ্রন্থি নিঃসৃত রসের নাম হচ্ছে আন্ত্রিক রস। তাহলে আন্ত্রিক রস কি? ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে যে রসগুলো নিঃসৃত হয় তাকে বলা হয় আন্ত্রিক রস। তো বৃহদন্ত, বৃহদন্ত খাদ্য হজম হয় না। বৃহদন্ত্রে কিন্তু কোনো প্রকার খাদ্য হজম হয় না। এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। যেহেতু খাদ্য হজম হয় না, তাহলে জারক রস বা এনজাইম নিঃসৃত হওয়ার কোনো
প্রশ্নই ওঠে না। বৃহদন্ত্র মূলত খাদ্যের জলীয় অংশ থেকে পানি শোষণ করে। তাহলে বৃহদন্ত্রের কাজ কি? খাদ্যের যে জলীয় অংশ আছে এই জলীয় অংশ থেকে পানিটাকে শোষণ করে নেওয়া। এই কাজটি অত্যন্ত দরকারি। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হওয়া রোধ করে। তাহলে এই যে পানি শোষণ করে নেয়, শরীর থেকে বেশি পরিমাণ পানি এই জন্য বের হতে পারে না। বৃহদন্ত্রে ইকোলি নামক ব্যাকটেরিয়া আঁশ জাতীয় খাদ্যের গাজন ঘটায়। তো বৃহদন্ত্রে কি করে? ইকোলি নামক যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াকে আঁশ জাতীয় খাদ্যের গাজন ঘটায়, অর্থাৎ আঁশ জাতীয় খাদ্যটাকে একটু এখানে পচানোর মতো করে। বৃহদন্ত্রের সর্বশেষ অংশ অর্থাৎ মলাশয়ে খাদ্যের অপাচ্য অংশ মল হিসেবে সঞ্চিত হয়। খাদ্যের অহজমকৃত অংশটা কোথায় যায় জমা হয়? এই যে মলাশয়ের মলধারে। মলাশয়ে যায় কি জমা হয়? খাদ্যের অপাচ্য অংশগুলো জমা হয়। প্রয়োজন মতো পরে পায়ুপথ দিয়ে তা শরীরের বাহিরে বর্জিত হয়। মানে এই মলাশয়ে যদি খাদ্য জমতে জমতে এই মলাশয়টা ভরে যায়, তখন আমাদের মানে মলত্যাগের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, এক ধরনের চাপ অনুভব করি, তখনই কিন্তু আমরা মানে টয়লেটে যাই কিন্তু আমরা ওই মলটা ত্যাগ করি। এরপর হলো পার্ট 6, সাধারণ রোগ ও প্রতিকার। তো সাধারণত আমাদের এই পৌষ্টিকতন্ত্রে কী ধরনের রোগগুলো হয় এবং এই রোগগুলো কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয়টাই এখানে আলোচনা করা আছে। তো গ্যাস্ট্রাইটিস এই রোগটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা বছরের কোনো না কোনো সময় মানে প্রায় 99% লোক আমরা এই গ্যাস্ট্রিক রোধ করার জন্য বাজার থেকে আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো কিনে খাই। সাধারণত বেশি মশলা ও তেলযুক্ত খাবার খেলে, খাওয়ার অনিয়ম করলে বুক জ্বালা আর অম্বল ভাব হয়। অম্বল হয় মানে কি? অম্বল মানে একেবারে টক টক একটা ভাব অনুভূত হয় বা একটু বুকটা ঝালা করে। এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয় আর তা থেকে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালা ভাব হয়। গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সময়মতো এ রোগের চিকিৎসা করা না হলে পাকস্থলী ও অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। তাহলে গ্যাস্ট্রিক আলসারটা কি? মূলত পাকস্থলীতে যদি কোনো কারণে ক্ষতের সৃষ্টি হয় তখনই আমরা তাকে আলসার বলি। তখন একটা এই রোগটার নাম দেওয়া হয় কি? আলসার। তাহলে আলসার মানে কি? পেটের ভিতরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হলে, এই ক্ষতগুলো সাধারণত মানে আমাদের পাকস্থলীতে কিসের জন্য সৃষ্টি হয়? এই গ্যাস্ট্রিক রসের কারণে কিন্তু সৃষ্টি হয়। গ্যাস্ট্রিক রসটা যদি খাদ্যের সাথে সঠিকভাবে না মিশে অতিরিক্ত জমা থাকে, তখনই কিন্তু আমাদের আলসার হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিতভাবে কম মশলা ও কম তেলযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করলে এই রোগ প্রতিরোধ করা যায়। তো আমরা এই রোগ সম্বন্ধে সবাই মোটামুটি জানি। এরপর হলো আমাশয়। আমাশয় আমাদের দেহের একটি অতি পরিচিত রোগ। দুই ধরনের আমাশয় দেখা যায়, যথা অ্যামিবিক আমাশয়। তাহলে আমাশয় কত প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যামিবিক আমাশয় আর একটা হলো ব্যাসিলারি আমাশয়। তো অ্যামিবিক আমাশয় প্রধানত অ্যান্টামিবা নামক এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করলে এ ধরনের রোগ দেখা দেয়। তাহলে অ্যামিবিক আমাশয়টা দেখা দেয় কার কারণে? অ্যান্টামিবা কারণে। অ্যান্টামিবা নামক যদি এককোষী জীবটা আমাদের মানে পেটের ভিতরে প্রবেশ করে, তখনই কিন্তু আমাদের অ্যামিবিক আমাশয়টা দেখা দেয়। এ রোগের উপসর্গগুলো হলো, উপসর্গ কি? তলপেটে ব্যথা, মলের সাথে রক্ত বা শ্লেষা বের হওয়া, নলকূপের পানি বা ফুটানো পানি পান, পানি ও শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা, মাছি ও আরশোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। যেহেতু এটা এককোষী একটা জীব, এটা মানে বাতাসের সাথেও আমাদের পেটের ভিতরে প্রবেশ করতে পারে। এই জন্য আমাদের যথাসম্ভব মানে যে কোনো জিনিস মানে অধিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের খাইতে হবে বা পান করতে হবে। এই জন্য পানি কোথায় ভালো পাওয়া যায় সেখান থেকে পানি পান করতে হবে। শাকসবজি বা যে কোনো ধরনের ফলমূল সেটা খুব ভালোভাবে আমাদের সংরক্ষণ করতে হবে এবং ভালোভাবে ধুয়ে খেতে হবে। তবে এ রোগে আক্রান্ত রোগীর চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা প্রয়োজন। মানে এ ধরনের রোগ যদি হয় তাহলে অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তো ব্যাসিলারি আমাশয় সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে এ ধরনের আমাশয় হয়। তাহলে ব্যাসিলারি আমাশয় হয় কার কারণে? সিগেলা নামক ব্যাকটেরিয়ার কারণে। তো অ্যামিবিক আমাশয়টা হচ্ছে অ্যান্টামিবা নামক একটি এককোষী জীবের কারণে, আর ব্যাসিলারি হচ্ছে কার কারণে? সিগেলার কারণে। জীবাণু বৃহদন্ত্রের ঝিল্লিকে
আক্রমণ করে, তাহলে কি এই জীবাণুটা কোথায় আক্রমণ করে? বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে নিশ্চয়ই আমরা চিনি বৃহদন্ত্র। ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষা বের হয়। এই শ্লেষা জিনিসটা কি? আমাদের নাকের সর্দি যেরকম না, পায়খানার সাথে দেখবা এই সর্দির মতো একটা অংশ বের হইতেছে, যাকে বলা হইতেছে শ্লেষা। এটাকে অনেকে আমরা কিন্তু শ্লেষ্মাও পড়ি। অনেক সময় এর সাথে রক্তও যায়, পায়খানার সাথে কিন্তু মাঝে মধ্যে রক্তও যায়। এই জন্য এ রোগকে রক্ত আমাশয় বলা হয়। তাহলে যে আমাশয় হলে আমাদের পায়খানার সাথে রক্ত বের হয়, ওই আমাশয়টাকে বলা হয় রক্ত আমাশয়। আর এই রক্ত আমাশয়টাই হয় মূলত বেসিলেরি আমাশয়টাই হলো রক্ত আমাশয়, আর এটা হয় সিগেলার আক্রমণে। এ রোগকে অবহেলা করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শে চিকিৎসা করা প্রয়োজন। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাহলে এই রোগ প্রতিরোধ করা কি খুব সাধারণ, মানে স্বাস্থ্য বিধিটা যদি আমরা মেনে চলি তাহলে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। এরপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য রোগটা কি? কোষ্ঠকাঠিন্য হলো পায়খানা কঠিন হয়ে যাওয়া, মানে অনেক দেরিতে পায়খানা হওয়া বা পায়খানাতে বেশি সময় লাগা, এটা হলো কোষ্ঠকাঠিন্য রোগের মেনলি লক্ষণ। কোষ্ঠকাঠিন্য প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া, কাঁচা ফলমূল শাকসবজি না খাওয়া, পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি। এই সকল কারণে কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য রোগটা হয়। নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া, ফলমূল ও আঁশযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে এই অসুবিধা দূর করা যায়। তাহলে কি আমাদের মলত্যাগের প্রয়োজনীয়তা অনুভব করে সঙ্গে সঙ্গে আমাদের মলত্যাগ করতে হবে এবং শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণে, অর্থাৎ আঁশযুক্ত খাবার খেলে আমাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা নাই। তো কাজ কি? শিক্ষার্থীরা খাতায় পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের নাম লিখবে। আমাদের যে রোগগুলো আলোচনা করা হলো এই রোগগুলোর নাম শিক্ষার্থীরা খাতায় লিখবে। দলে দলে বিভক্ত হয়ে শিক্ষার্থী কি কারণে এই রোগগুলো হয় তা খাতায় লিপিবদ্ধ করবে। কি কি কারণে এই রোগগুলো হয়, এখানে যে কারণগুলো আলোচনা করা আছে তার বাইরেও কিন্তু অনেক কারণ আছে। প্রতিটি দলের একজন করে তা শ্রেণীতে উপস্থাপন করবে। যে দলে দলে ভাগ হবে তার প্রত্যেক দলের একজন করে সবার সামনে দাঁড়িয়ে এই বিষয়টা উপস্থাপন করবে। অন্যরা বিষয়গুলি মিলিয়ে নিবে। অন্যরা কি করবে? তাদের খাতার সাথে তারা কোন বিষয়গুলো লিখছে সেগুলোর সাথে মিলাবে, আর যেগুলো লিখে নাই সেগুলো লিখে নেবে। তারপর হচ্ছে পরিপাকতন্ত্রের যত্ন। এতক্ষণ আমরা কিন্তু পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ প্রতিরোধ এই বিষয়গুলো নিয়ে পড়লাম। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ আমরা চিনছি, ওগুলোর কাজ কি সেগুলোও জানতে পারছি, কিন্তু এগুলোর যত্ন কিভাবে নিতে হবে সেগুলো কিন্তু আমরা জানি নাই। এখন এখান থেকে আমরা এই বিষয়গুলো জেনে নেব। দাঁত। তো প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা এবং পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ক্ষয় হয়। খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী। তাহলে দাঁতের যত্ন এবং দাঁত কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, দাঁত কিভাবে ক্ষয় না হয় সে বিষয়গুলো এখানে বলা আছে, তোমরা শিখে নেবা। এরপর হলো খাদ্যবস্তু। খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত। বাসি পচা খাবার খাওয়া উচিত নয়। আঙুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালাবাটি হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। খাওয়া নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, মানে খাবে না। সব সময় সুষম খাবার খাবে। সুষম খাবার বলতে যে খাবারটাতে সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে তাকে বলা হয় সুষম খাবার। খাওয়ার কিছুক্ষণ পর প্রচুর পানি খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে না, 20 থেকে 30 মিনিট পর প্রচুর পরিমাণে পানি খাবে। সব সময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে। পানি ফুটানো এবং ঠান্ডা করে খাওয়াটা উত্তম। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে। অধিক মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।